সরি সরি, আমি আসলে বুঝতে পারিনি। একটু তাড়াহুড়োয় যাচ্ছিলাম তো, তাই আপনাকে খেয়াল করতে পারিনি। কোনো ব্যাপার না ডার্লিং, তোমার জিনিসগুলো বোরকার ভেতরে থাকলেও কিন্তু সেই লেভেলের। মানে এসব কি বলছেন আপনি? না, আমি তো সেরকম কিছুই বলিনি। আসলে বললাম যে আপনি পর্দা করলেও আপনার বডি ফিগার কিন্তু সেই। একজন বোরকা পরিহিত মেয়েকে দেখেও এইসব কথা যদি আপনারা বলতে পারেন, তাহলে সমাজের কোথায় মেয়েরা নিশ্চিন্তে থাকতে পারে সেটা বলতে পারেন? এত কিছু বলা বা দেখার মতো সময় আমার নেই। যাই হোক, আসি। নেক্সট টাইম দেখা হলে জিনিসগুলো স্বাদ নেওয়ার চেষ্টা করব। এই কথা বলে আকাশ সেখান থেকে হনহন করে চলে গেল। আর এদিকে নেহা অনেকটা বিরক্তি নিয়ে এই ছেলেটার চলে যাওয়ার দিকে তাকিয়ে তাকিয়ে দেখছিল। দেখে তো বেশ ভদ্রলোক বলেই মনে হয়, কিন্তু তার চরিত্র এতটা নিচু এটা নেহা ভাবতেই পারছে না। একটা বোরকা পরে যেতাম, মেয়ে এদিকে যদি এভাবে তাকিয়ে থাকে, এরকম বাজে মন্তব্য করতে পারে, তাহলে এই ছেলেগুলো সাধারণ মেয়েকে দেখলে কেমন মন্তব্য করে এটাই ভেবে পায় না নেহা। এসব কথা ভাবতে ভাবতেই সে ইন্টারভিউ রুমে এসে পৌঁছালো। আসসালামু আলাইকুম স্যার। গতকালকে আমি আপনাদের ফোন করেছিলাম। আপনার অফিসের বসের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট পদে যে একজন মেয়ে নেওয়া হচ্ছে, আমি সেই পোস্টের জন্য আবেদন করতে চাই। সব কিছু ঠিক আছে, তবে একটা কথা বলতে চাই। আপনি যদি আমার বসের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হয়ে চাকরি করতে চান, তাহলে আপনাকে বোরকাটা খুলে ফেলতে হবে। আমার বস আবার এইসব পর্দা একদম পছন্দ করে না। ওনার সঙ্গে মডার্ন হয়ে চলাফেরা করতে হবে, ওনার মতো করে। স্যার, আপনাদের তো কাজের প্রয়োজন, আমি কাজ করে যেতে পারলেই তো হলো। কিন্তু আমি বোরকাটা খুলতে পারবো না। আমি ছোটবেলা থেকেই পর্দা করি। আমার বাবা মা আমাকে কখনোই খোলামেলা পোশাকে বাইরে ঘুরোঘুরি করার পারমিশন দেয়নি, আর ভবিষ্যতেও হয়তো দেবে না। তাছাড়া আমার নিজের একটা ভালো লাগা খারাপ লাগা আছে। যেহেতু আমি ছোটবেলা থেকেই পর্দা করে অভ্যস্ত, তাই এখন চাইলেও বেপর্দায় চলাফেরা করতে পারবো না। তাহলে আই অ্যাম সরি, আমি আপনাকে চাকরি দিতে পারলাম না। কারণ আপনি যদি আমাদের বসের মনের মতো করে চলতে না পারেন, তাহলে বস আপনাকে রেখে কি করবে? হতাশ মনে নেহাই সেখান থেকে ফিরে আসে। তার কিছুই করার নেই। এই নিয়ে সে বেশ কয়েক জায়গায় চাকরির জন্য ইন্টারভিউ দিয়েছে, কিন্তু কোথাও চাকরি হচ্ছে না, শুধুমাত্র তার বোরকার জন্য। কিন্তু সে বোরকাও কোনোভাবে খুলবে না, কারণ ছোটবেলা থেকেই সে পর্দা করে। এখন আপনাদের প্রশ্ন থাকতেই পারে, যে মেয়েটা ছোটবেলা থেকেই পর্দা করে, সেই মেয়েটার হঠাৎ কী করে এমন প্রয়োজন হলো যে তাকে বাইরে গিয়ে চাকরি করতে হবে। তো ভিউয়ার্স, চলুন কথা না বাড়িয়ে সেই কারণটাই আপনাদেরকে বলা যাক। নেহার বাবা ছিল শহরে নামকরা 10 জন ব্যবসায়ীদের মধ্যে একজন, কিন্তু হঠাৎ একটা কারণেই তিনি অসুস্থ হয়ে যান। আর তখন থেকেই অফিসের ম্যানেজারকে দায়িত্ব দেওয়া হয় অফিসের সমস্ত কাজ সামলানোর জন্য। নেহা তখন অনার্স ফাইনাল ইয়ারে পড়াশোনা করছে। সে অনেকবার তার বাবাকে বলেছিল সে অফিসের দায়িত্ব নিয়ে অফিস দেখাশোনা করবে, কিন্তু তার বাবা চাইতো তার মেয়ে আগে পড়াশোনা শেষ করুক, তারপর অন্য কিছু। আর ভাগ্যে যেটা আছে সেটা তো হবেই, তাই নেহাকে তখন আর অফিস সামলাতে দেওয়া হয়নি। নেহাও এই বিষয় নিয়ে তেমন একটা ঘাবড়ায়নি। ম্যানেজার ছিল তাদের অনেক পুরনো আর বিশ্বস্ত একজন মানুষ। বিশ্বস্ততার আড়ালে এরকম কিছু একটা করে বসবে সেটা কেউ কল্পনাও করেনি। ম্যানেজার কোম্পানির সব টাকা নিজের পকেটে ঢুকায়, আর অবশেষে কোম্পানি নিলামে তুলে সেই টাকা নিয়ে দেশ ছেড়ে পালিয়ে যায়। তাই তো নেহার আব্বুকে একদম পথে বসতে হয়েছে। নেহার আম্মু বেঁচে নয়। নেহার বয়স যখন 5 বছর, তখন একটা গাড়ি অ্যাক্সিডেন্টে নেহার আম্মু মারা যায়। তারপর থেকে নেহার সমস্ত দেখাশোনা নেহার অবৈধ। কিন্তু এখন নেহার আব্বু বিছানা থেকে উঠতে পারে না। ওনার অর্ধেকটা শরীর প্যারালাইজড হয়ে গেছে। তাছাড়া ওনার হার্টে ব্লক, কিডনিতেও সমস্যা। সব মিলিয়ে উনি যে এখন বেঁচে আছেন এটাই অনেক বেশি। মানুষকে বেঁচে থাকতে হলে খাবার খেতে হবে, ওষুধ খেতে হবে। এগুলো নিয়েই হয়েছে এখন যত ঝামেলা। কারণ নেহার বাবার একটা বাড়ি থাকলেও সেখানে প্রয়োজনীয় কোনো জিনিস নেই। নেহার বাবার ওষুধ কেনার মতো টাকা পর্যন্ত নেই। যেটুকু ছিল সেটুকুও শেষ হয়ে গেছে। নেহা কোনো রকমে তার অনার্স ফাইনাল ইয়ারের পরীক্ষাটি দেয়, আর তারপরে সিদ্ধান্ত নেয় সে কিছু একটা করবে। কিন্তু যত সমস্যা তার এই বোরকায়। সে যত জায়গাতে চাকরি করতে চায় না কেন, সব জায়গাতেই তাকে একই রকম কথা বলা হয়, তাকে প্রথমে বোরকা পরিধান করা ছাড়তে হবে। কিন্তু সে কোনোভাবেই বোরকা ছাড়বে না, তাই তার চাকরিটাও আর হয়ে ওঠে না। আজও সে হতাশ মন নিয়ে বাসে ফিরে আসে। বাসে এসে সে তার আব্বুর রুমে যায়। গিয়ে দেখে আব্বুর অবস্থা খুবই খারাপ। অন্তত কিছু একটা খেতে পারতো আজ, তাও খেতে পারছে না, খুব কষ্ট হচ্ছে। নেহা তখন তার আব্বুর পাশে গিয়ে বসে, আর তার আব্বুর হাতে হাত রেখে বলতে থাকে, আব্বু, আমি কি করব কিছুই বুঝতে পারছি না। কোথাও চাকরি নিতে পারছি না। আর এই মুহূর্তে তোমার ওষুধের খুব প্রয়োজন। তাছাড়া বেঁচে থাকার জন্য আমাদেরকে যে খাবারটা খাওয়া প্রয়োজন, সেই খাবারটা কেনার মতো পয়সাও এখন আমাদের হাতে নেই। আল্লাহ আমাদেরকে কেন এরকম পরীক্ষা নিচ্ছেন?
নিহার এই কথাগুলো তার আব্বু শুনতে পেলেও কোনো উত্তর দিতে পারেনি, কারণ উনি কথাও বলতে পারেন না। চুপচাপ শুধু চোখ দিয়ে পানি ঝরাচ্ছে। নেহা বেশ কিছুক্ষণ তার বাবার পাশে বসে থেকে তারপর নিজের রুমে চলে যায় আর ফেসবুকে স্ক্রল করতে থাকে। কোথাও কোনো চাকরির ব্যবস্থা করতে পারে কিনা সেই খোঁজ নিতে থাকে, কিন্তু ভাগ্য বিপক্ষে থাকলে যা হয়, নেহার চাকরির ব্যবস্থা আর হয়ে ওঠে না। এভাবে দেখতে দেখতে আরো বেশ কয়েকদিন হয়ে গেল। ইতিমধ্যে ঘরে চাল ডাল যা ছিল সব ফুরিয়ে গেছে, আর নেহার আব্বুর ওষুধ তো অনেক আগেই ফুরিয়ে গেছে। নেহা কি করবে কোনো কিছুই চিন্তা করে পায় না। নেহার গলায় একটা স্বর্ণের চেইন ছিল, এটা বিক্রি করতে সেদিন স্বর্ণকারের দোকানে যায়। চেনটা বিক্রি করে টাকাগুলো নিয়ে যখন বাসে ফিরতে যাবে তখনই ছিনতাইকারীর কবলে পড়ে। ছিনতাইকারীরা নেহার সমস্ত টাকা পয়সা নিয়ে সেখান থেকে দৌড়ে চোখের পলকেই উধাও হয়ে গেল। নেহা কি করবে কিছু বুঝতে না পেরে রাস্তার পাশেই বসে কান্না করতে লাগলো। তখনই হঠাৎ করে সেদিনকের সেই ছেলেটা, মানে আমাদের গল্পের নায়ক আকাশ, ওই রাস্তা দিয়েই যাচ্ছিল। নেহাকে ওভাবে রাস্তার পাড়ে বসে কান্না করতে দেখে আকাশ গাড়ি দাঁড় করিয়ে তার দিকে এগিয়ে আসে আর বলে, আমি যদি ভুল না করে থাকি তাহলে আপনি আমার দেখা সেই দিনকার সেই মেয়েটা না, যার সঙ্গে সেদিন আমার ধাক্কা লেগেছিল? সেদিন আকাশ নেহার সঙ্গে যেরকম ব্যবহার করেছে, এরপর আর আকাশের সঙ্গে কোনো কথা বলার কোনো ইচ্ছাই নেহার ছিল না। কিন্তু তারপরেও মানবতার খাতিরে সে বলতে বাধ্য হলো, হ্যাঁ, আমি সেই মেয়েটা। ও আচ্ছা, তাহলে আপনি এখানে বসে আছেন কেন আর কান্নাই বা করছেন কেন? আপনার চোখ দুটো দেখে মনে হচ্ছে অনেকক্ষণ ধরে কান্না করছেন। ওসব আমার ব্যক্তিগত ব্যাপার, ওসব আপনার না জানলেও চলবে। আপনি এখন আসতে পারেন। এই বলে নেহা আবারও কান্না করতে থাকে। এদিকে আকাশও হাল ছড়ে দেওয়ার মতো পাত্র নয়। তার সামনে একটা মেয়ে এভাবে বসে কান্না করবে, এটা সে কোনোভাবেই সহ্য করতে পারবে না। তাই সে নেহার পাশে ধপাস করে বসে পড়ে আর বলতে থাকে, দেখুন, আপনি আমাকে খারাপ ভাবতেই পারেন, তবে আমি আসলে বাইরের দিক থেকে যতটা খারাপ, ভেতরের দিক থেকে কিন্তু ততটা খারাপ নই। তাই আপনি চাইলে বলতে পারেন কি সমস্যা আপনার। যদি পারি যতটুকু সম্ভব সাহায্য করার চেষ্টা করব। বললাম তো আমার কারো সাহায্যের কোনো প্রয়োজন নেই, আপনি এখন আসতে পারেন। আপনার সঙ্গে এভাবে রাস্তায় বসে বসে কথা বলছি, এটা লোকজন দেখলে আমাকে খারাপ বলবে। আপনারা তো পুরুষ মানুষ, আপনাদের দিকে কেউ আঙুল তুলবে না। এই বলে নেহা সেখান থেকে উঠে চলে যেতে চাইছিল। তখনই আকাশ পিছন থেকে নেহার হাতটা ধরে ফেলে আর বলতে লাগে, বললাম না কি হয়েছে আপনার, সেটা আমাকে বলতে। কিন্তু আপনি তো দেখছি অহংকার দেখে আমাকে কোনো কিছু না বলে এখান থেকে চলে যাচ্ছেন। আপনি এরকম কেন? কি হয়েছে বলেন আমাকে, যদি পারি আমার সাধ্য মতো সাহায্য করব। এই কথা শুনে তখন নেহা একটু আগে ঘটে যাওয়া সমস্ত ঘটনাটা আকাশকে বলে। সবকিছু শুনে আকাশ বেশ কিছুক্ষণ চুপ করে থাকে, আর তারপরে সে নেহার কাছে পুরো বিষয়টা জানতে চায়, কেন নেহা এভাবে চাকরির পিছনে ছুটছে, কেনই বা একটা ভদ্র ফ্যামিলির মেয়ে হয়ে বাইরে গিয়ে চাকরি করতে চাইছে। নেহা তখন আর কোনোদিন যাবত না করে সবকিছু আকাশকে খুলে বলে। সবকিছু শুনে আকাশ বলে, দেখুন, আমি আপনাকে একটা কাজের ব্যবস্থা করে দিতে পারি, কিন্তু আপনি সেটা করবেন কিনা আপনার ব্যাপার। দেখুন, আমার পর্দা বজায় রেখে যে কোনো একটা কাজ হলেই চলবে, কিন্তু কোনো পরিস্থিতিতেও আমি বোরকা খুলতে চাই না। তখন আকাশ বলে, আচ্ছা ঠিক আছে, নেহাকে বোরকা খুলতে হবে না, বোরকা পরিধান করেই যেমন কাজ করতে পারে সেরকম কাজের ব্যবস্থাই আকাশ করে দেবে। এই বলে আকাশ তার বাড়ির ঠিকানাটা নেহাকে লিখে দিয়ে সেখান থেকে চলে আসে। পরের দিন আকাশের বলে দেওয়া নির্ধারিত সময়ে নেহা আকাশের বাড়িতে চলে আসে। বিশাল বড় একটা বাড়ি, একদম রাজকীয় রাজপ্রাসাদের মতো মনে হচ্ছে। নেহা মনে মনে কিছুটা ভয় আর আতঙ্ক কাজ করতে থাকে। এত বড় বাড়িতে থাকে ওই লোকটা। এসব ভাবতে ভাবতে নেহা বাড়ির ভেতরে প্রবেশ করে। নেহাকে দেখা মাত্রই বাড়ির কাজের মেয়েটা দৌড়ে আসে আর বলতে থাকে, আরে আরে, দাঁড়ান, আপনি কে? এভাবে হুটহাট করে বাড়িতে ঢুকে যাচ্ছেন? তখন নেহা কাজের মেয়েটাকে গতকালকের আকাশের বলা কথাগুলো বলে। তখন কাজের মেয়েটা নেহাকে ড্রয়িং রুমে সোফায় বসতে দিয়ে আকাশকে ডেকে নিয়ে আসে। আকাশ তখন নিজের রুমে বসে অনলাইনে একটা মিটিং করছিল। কাজের মেয়েটা জেনে আকাশের রুমে গেল। তখনই আকাশ নেহার কথা শুনে কাজকর্ম ফেলে ড্রয়িং রুমে চলে আসে। নেহাকে দেখে সে বলতে থাকে, ও আপনি চলে এসেছেন? আচ্ছা ঠিক আছে, তাহলে চলুন আমার সঙ্গে। এই বলে আকাশ নেহাকে নিয়ে সিঁড়ি দিয়ে উপরে উঠতে থাকে। নেহাও তার পিছন পিছন ভাব দমের মতো আসতে থাকে। আকাশ একটা রুমের দরজার সামনে এসে দাঁড়ায়। নেহাও তখন আকাশকে দেখে দাঁড়িয়ে যায়। বেশ কিছুক্ষণ চুপ করে থেকে আবারও আকাশ রুমটার ভিতরের দিকে হাঁটা দেয়। নেহাও তখন আকাশের পিছন পিছন রুমের ভিতরে প্রবেশ করে। অনেক সুন্দর করে সাজানো গোছানো পরিপাটি একটা রুম। আকাশ নেহাকে নিয়ে রুমের শেষ প্রান্তে খাটের উপর শুয়ে থাকা একজন মহিলার কাছে নিয়ে আসে। এই মহিলাটা আর কেউ নয়, এটা হলো আকাশের আম্মু।
6 মাস আগে একটা গাড়ি অ্যাক্সিডেন্টে মারাত্মকভাবে আহত হয়ে কোমায় চলে গেছেন। আকাশ তার নিজের আম্মুর দেখাশোনার জন্যই একজন কাউকে খুঁজছিলেন, কিন্তু সেরকমভাবে কাউকে খুঁজে পাচ্ছিলেন না। আকাশ নেহাকে নিয়ে তার আম্মুর কাছে চলে গেল। তার আম্মুর মুখে অক্সিজেন মাস্ক লাগানো ছিল। আকাশ তাই আম্মুর মাথায় বেশ কিছুক্ষণ হাত বুলিয়ে দিয়ে নেহা দেখে তাকালো, আর তারপর বলতে লাগলো, আমার আম্মুর দেখাশোনা করতে পারবেন? সকাল 8টা থেকে বিকেল 5টা পর্যন্ত থাকতে পারবো। আর তারপর তো জানেন আমার আব্বু অসুস্থ, আব্বুর দেখাশোনা করতে হবে। বাড়িতে আমার আব্বুর দেখাশোনা করার মতো কোনো লোক নেই, তাই সবটা আমাকে একাই সামাল দিতে হয়। ঠিক আছে, কোনো সমস্যা নেই। আপনাকে দেখে আমার একটু মায়া লেগেছে, তাই আমি কিন্তু কাজটা করতে দিচ্ছি, না হলে দিতাম না। আমি আবার সহজে কোনো মানুষকে বিশ্বাস করতে পারি না। আর আমার আম্মুর মতো একজন মানুষের দেখাশোনা করার জন্য আমি তো আর যাকে ইচ্ছা তাকে রেখে দিতে পারি না। আপনাকে দেখে ভালো লাগলো, তাই আপনাকে আমার আম্মুর দেখাশোনা করার জন্য নিয়ে আসলাম। আপনি আমাকে সম্পূর্ণরূপে ভরসা করতে পারেন, আমি আপনাকে কখনোই নিরাশ করব না, এইটুকু ভরসা আপনি রাখতে পারেন। এবং আপনার মায়ের সেবা যত্নের কোনো ত্রুটি হবে না। তবে আপনি শুধু আমার বেতনটার দিকে একটু খেয়াল রাখবেন, কারণ আপনি জানেনই তো এই মুহূর্তে আমার ফ্যামিলির দায়িত্ব নিতে হয়েছে আমাকে। ঠিক আছে, কোনো ব্যাপার না। আপনার যত টাকা লাগে সব আমি দেব। এই বলে আকাশ রুম থেকে বের হয়ে চলে গেল। এদিকে নেহা এরপর থেকে আকাশের আম্মুর দেখাশোনা করতে থাকে। 2 থেকে 3 দিন যাওয়ার পরে নেহার রুমে আকাশের আম্মুর কাছে বসেছিল। তখনই কাজের মেয়েটা নেহার কাছে আসে আর বলতে থাকে, আচ্ছা, আপনাকে কি শুধু ম্যাডামের দেখাশোনা করার জন্যই রাখা হয়েছে, নাকি স্যার অন্য কোনো উদ্দেশ্যে আপনাকে এখানে নিয়ে এসেছে? মানে আপনি কি বলতে চাইছেন? আমি তো কিছুই বুঝতে পারলাম না। আমাকে অন্য কোনো উপায়ে এখানে নিয়ে আসবে মানে? দেখুন, সব কিছু জেনেও না জানার ভান একদম করবেন না। আমি খুব ভালো করে